আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, গত মাসের ৭ তারিখে আমাদের পররাষ্ট্র মন্ত্রী ভারত সফর করেছিলেন, সাথে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। সেই সফর থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ দিয়ে জানানো হয়েছিল যে ভারত অতি শীঘ্রই কয়েক সপ্তাহের মধ্যে দু এক সপ্তাহের মধ্যেই ভিসা কার্যক্রম শুরু করবে। কিন্তু আমরা গত মাস পুরোটাই অতিক্রম হতে দেখলাম। অতিক্রম হওয়ার পরে এই মাসেরও দ্বিতীয় দিনে এসে আমাদের কাছে এবার খবর আসছে যে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে। ভারত যখন এরকম প্রস্তুতি নিচ্ছে এবং এরকম ঘোষণা যখন আসলো এবং ভারতীয় গণমাধ্যমই যখন এটা নিশ্চিত করছে, তখন এই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে বৈঠক ছিল সেখানে শেখ হাসিনা ইস্যুতে যে আলোচনা হয়েছিল, আওয়ামী লীগের রাজনীতি ইস্যুতে যে আলোচনা হয়েছিল, সেটা কোন দিকে যাচ্ছে, সেটার কি হচ্ছে, চলুন একটু জেনে দেখি ভেতরের রহস্যটা, কি ঘটতে চলেছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। বলছিলাম, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর গত মাসের ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত আমরা দেখেছি এবং সেই সফরে ভারত বাংলাদেশ দুই দেশের পক্ষ থেকে দুই দেশকে বেশ কিছু চাহিদা দেয়া হয়েছে। বাংলাদেশ যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, কারণ শেখ হাসিনার বিচার কার্যক্রম চালু করতে হবে কিংবা সেটা কার্যকর করতে হবে। অন্যদিকে ভারতও বাংলাদেশের ওপরে অনেকগুলো শর্ত দিয়েছে। দুই দেশকে শর্ত দিয়েছে। ভারতের দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা রাজি হয়নি, এরকমটা আমরা শুনেছিলাম। পরবর্তীতে আমরা জয়শঙ্করের, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মুখপাত্র রণধীর জাসওয়াল, তিনি বলেছিলেন যে এই চাওয়ার পরিপ্রেক্ষিতে ভারত এটার আইনি দিক এবং বিচারিক দিক পর্যালোচনা করে দেখছে। আইনি দিক এবং বিচারিক দিক পর্যালোচনা করলে তারপরে যে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্তই হবে, এটা মোটামুটি সাধারণ বোধসম্পন্ন মানুষ বোঝে। সুতরাং তাদের অবস্থান আমরা নিশ্চিত হয়েছে। কিন্তু ভারতের আরও কিছু চাওয়া ছিল বলে ভারতীয় সাংবাদিকরা দাবি করেছেন সেই সময়। সেই চাওয়াগুলোর মধ্যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়াটা একটা বড় চাওয়া, আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা একটা বড় চাওয়া, শিরীন শারমিন চৌধুরীর জামিনটা একটা চাওয়া ছিল, যে চাওয়াটা পূর্ণ হয়েছে। চিন্ময় প্রভুর জামিন চাওয়াটা একটা তাদের চাওয়ার মধ্যে রয়েছে, যেটা এখন পর্যন্ত আমরা দেখিনি। একটা মামলায় চিন্ময় প্রভুর জামিন হতে দেখেছি এর মাঝে আমরা। ব্যাপারগুলো কতদূর এগোলো এটা নিশ্চিত হওয়ার আগেই আজকে খবর এলো, ভারতীয় একটি গণমাধ্যম নিশ্চিত করেছে, তাকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যমগুলোও বলছে যে ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম শুরু করতে চলেছে। কি বলছে বাংলাদেশের গণমাধ্যম? ঢাকা দিল্লি সম্পর্কে নতুন মোড়, বাংলাদেশিদের সব ধরনের ভিসা চালুর পরিকল্পনা ভারতের। ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্যটা দিচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা পুরোপুরি চালু করার পরিকল্পনা ভারতের। বাংলাদেশ ইতিমধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা চালু করেছে। অর্থাৎ বাংলাদেশ যে বন্ধ করে রেখেছিল প্রফেসর ইউনূসের আমলে, সেটা চালু হয়েছে। এবার ভারতের চালু করার পালা। সেই প্রেক্ষাপটে এবার ভারতও বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর দিকে এগোচ্ছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে। দুই দেশ ধাপে ধাপে স্বাভাবিক ভিসা কার্যক্রমে ফিরছে। গত মাসে ঢাকায় সফরের সময় বিষয়টি তুলে ধরেন। আমরা দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান, ভারত সফরের সময়, ঢাকা সফরের সময় না, ঢাকার প্রতিনিধি ভারত সফরের সময় এটা তুলে ধরা হয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ যখন তাদের ভিসা কেন্দ্রগুলোতে ভারতীয়দের জন্য সব ভিসা দিচ্ছে, তখন ভারতেরও একই পদক্ষেপ নেওয়া উচিত। বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের কনসুলার অফিসগুলো কার্যকর রয়েছে। বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ ছিল, যা ফেব্রুয়ারিতে আবার চালু করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়, অর্থাৎ বিএনপি সরকার আসার পরে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে ভিসা সেবা সীমিত করা হয়েছিল, তবে কখনো পুরোপুরি বন্ধ করা হয়নি।
জরুরি ভিত্তিতে যেমন চিকিৎসা এবং পারিবারিক ভিসা চালু ছিল। বর্তমানে ধীরে ধীরে পূর্ণ ভিসা সেবা চালুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। একই সঙ্গে আগামী কয়েক সপ্তাহে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। তার মানে যে কথাটা সেই সময় আমরা বলেছিলাম যে ভারত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকটা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে সফল হয়নি। দু একটা পয়েন্ট ছাড়া পুরোটাই সফল না হওয়ার ঘটনা আমরা দেখেছি। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে তড়িঘড়ি করলে চলবে না, ধৈর্য ধরতে হবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। ওই বক্তব্যই বলে দেয় যে তাদের বৈঠকটা সফল হয়নি এবং ভারতীয় সূত্র তখন বলেছিল যে খুব শীঘ্রই আবারও বৈঠক হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস সেটাই আবার জানাচ্ছে যে খুব শীঘ্রই আবারও বৈঠক হবে। হতে পারে যে এই মাস কিংবা আগামী মাস ঈদের পরে আর এক দফা বৈঠক হবে। সেই ক্ষেত্রে হতে পারে এবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক না হয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে ব্যাপারগুলোকে এগিয়ে নেওয়ার ঘটনা ঘটতে পারে। অথবা বাংলাদেশের প্রতিনিধি যেহেতু এরই মাঝে সফর করেছে, এইবার হয়তো ভারতের কোনো প্রতিনিধি বাংলাদেশ সফর করবে, সফরে আরেকটু উন্নতি হবে। সেই আরেকটু উন্নতির ক্ষেত্রে দুই দেশকে যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো পূরণের তাহলে কি হবে? ভারতের ভিসা চালু পরিপূর্ণভাবে হচ্ছে এই প্রস্তুতি যখন চলছে বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস, তখন এটা বোঝাই যায় যে বাংলাদেশের কাছে ভারতের যে চাওয়া ছিল সেই চাওয়া ব্যাপারে বাংলাদেশ তাদের সফট অবস্থান ব্যক্ত করেছে। তাহলে কি আওয়ামী লীগের রাজনীতির ওপরে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নের সমাধান আমরা পাচ্ছি না এই কারণেই যে পেশাজীবীদের যে নির্বাচন, বিশেষ করে বিভিন্ন আদালতের বার কাউন্সিলের যে নির্বাচন, ঢাকা বারের নির্বাচন হলো, মাত্র 34% ভোট পড়েছে। সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরকম প্রেক্ষাপটে সিসিবিই, ইউরোপীয় দেশগুলোর প্রায় 10 লক্ষ আইনজীবীদের সংগঠন, সর্বোচ্চ সংগঠন, সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে যে এই কর্মকাণ্ডগুলো গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ভারত শুধু নয়, আন্তর্জাতিক চাপগুলো যখন বাংলাদেশ সরকারের উপরে পড়ছে, তখন সরকার কি ব্যাপারটাকে পজিটিভলি দেখবে? আর পজিটিভলি যদি না দেখে, তাহলে ভারতের ভিসা চালু হওয়া ব্যাপারে যে কথা, যে খবর ইন্ডিয়ান এক্সপ্রেস দিচ্ছে, ব্যাপারটা এত সহজ হবে না। কারণ আমরা ভারতীয় সাংবাদিকদের মাধ্যমে জেনেছি যে ভারতের দেয়া শর্তগুলোর মধ্যে বাণিজ্যিক শর্ত, দুই দেশের বন্ধুত্বের শর্ত, এগুলো তো রয়েছে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো, ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করা, এই ব্যাপারটা ভারত কিন্তু জোর দিয়েছে। যদিও কদিন আগে নর্থ ইস্ট নিউজের খবর 8 পর্বের ধারাবাহিক শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মূল ভূমিকা কাদের ছিল, সেখানে কিন্তু ভারতীয় গণমাধ্যমই বলছে যে আমেরিকার উদ্যোগ এবং সেখানে ভারতের সমর্থন, এটাই মূলত শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। শেখ হাসিনার পতনে ভারত নীরব ভূমিকা পালন করার পরে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মানেটা তাহলে কি, এবং শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের সঙ্গে দুতিয়ালি করার মানেটা কি, সেটা বুঝে ওঠা সাধারণ মানুষের পক্ষে খুব একটা সহজ ব্যাপার নয়। আমি তরুণ ঘোষ। সম্পদ বেশ কিছুদিন আগে আমাদের বিদেশ মন্ত্রক থেকে ওই চিন্ময় প্রভু, সাধু চিন্ময় প্রভু, তার মুক্তির ব্যাপারে যখন কথাবার্তা হয়ে খলিলুর রহমান যখন এসেছিলেন, তখন একটা কথা হয়েছিল। খলিলুর রহমান বলেছিলেন আমি গিয়ে ব্যাপারটা দেখব। অনেক অনুরোধের থালি নিয়ে এসেছিলেন, তো ভারত একটাই অনুরোধ করেছিল যে চিন্ময় প্রভুকে আপনারা মুক্তি দিন। তো তারপরে তো সব চুপচাপ, একটা মামলায় তাকে জামিন দিয়ে আবার আটকে রেখে দেওয়া হয়েছে। তো এখন ভারত যেটা করেছে, ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ, যাই হোক আমি বাংলায় তো বলেই দিলাম, আইন ও বিচার মন্ত্রণালয় থেকে একটি অফিসিয়াল চিঠি কালকে ইস্যু করা হয়েছে বাংলাদেশের আইন ও বিচার মন্ত্রণালয়ে ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে
যে আপনারা যেভাবে বেআইনি ভাবে বাংলাদেশের আইনে নেই এমন একটা আইনে বলবৎ করে আপনারা একজন সন্ন্যাসীকে আপনারা দীর্ঘদিন যাবৎ জেলে রেখে তাকে মারার পরিকল্পনা করছেন। মারার মানে হত্যার পরিকল্পনা করছেন। এটা কিন্তু একেবারে রেড কালিতে লিখে দেওয়া হয়েছে, হত্যার পরিকল্পনা করছেন। তিনি এমন কিছু অন্যায় করেননি যেটা আপনাদের দেশের দেশদ্রোহিতার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হন। তিনি একটা পতাকা তুলেছিলেন। এখন দেশের পতাকার উচ্চতা দেশের উচ্চতা নির্ণয় করে না, যেটা চিঠিতে লেখা হয়েছে, আমি যেটা শুনেছি সেটা আমি বলে যাচ্ছি। আপনারা তো আমাদের দেশের পতাকা নিয়ে আপনারা আপনাদের ইউনিয়নে লাগিয়েছেন, ইউনিভার্সিটির রাস্তায় পতাকা এঁকে সেখানে লাথি মেরেছেন, পতাকা পুড়িয়েছেন এবং নরেন্দ্র মোদীর মূর্তিকে জুতো পেটা করেছেন, তার যে কুশপুত্তলিকার জুতো পেটা করেছেন, আগুন দিয়েছেন, গলায় জুতোর মালা পরিয়েছেন, যা যা করেছেন আমরা যদি এখন লিস্ট করি তাহলে এই চিঠি অনেক বড় হয়ে যাবে। সেই তুলনায় একজন হিন্দু সন্ন্যাসী, তার পতাকাটা একটু বোধহয় উঁচু হয়ে গেছিল, তার জন্য তাকে দেশদ্রোহিতার মামলায় তাকে জেলে পুরে রেখে দিলেন দীর্ঘদিন ধরে। আমরা মৌখিকভাবে কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছিলাম, কিন্তু কাউন্সিলর অ্যাক্সেস নিয়ে আপনারা এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। যখন আপনারা এই সমস্ত কাণ্ড করে যাচ্ছেন তখন আপনারা কি করে সাম্যতা এবং মানে ভালো সম্পর্কের আপনারা আশা করেন ভারতের কাছে? এখন যখন আমাদের ওখানে যখন হিন্দুদের প্রচন্ড রকম মারধর করা হচ্ছিল, সেই সময় ভারত থেকে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার বন্ধ করার জন্য বহুবার বলা হয়েছে, কিন্তু সেই অত্যাচার কিন্তু ইউনূসের আমলেও কমেনি এবং বিএনপির সরকারের আমলেও কিন্তু একই রকম ঠাড়ে ঠোরে কিন্তু একই রকম। তারা ব্যবসা পত্র করতে পারছে না, অনেকে করে খেতে পারছে না, মালাউন বলে গালাগালি করা হয়। তা সম্প্রতি একটি খবর বেরিয়েছে আমার চোখে পড়েছে, সেই খবরটা আমি আপনাদের একটুখানি 4 লাইন পড়ে শোনাই। কোথায় গেল রে ভাই? যাই হোক, খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের সঙ্গে যে কথাবার্তা হয়েছে পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে, সেখানে কি মানে এখানে তো আসার কথা, এখানে থাকবে না কেন? 1 মিনিট ধরুন দেখি দর্শক। ও আচ্ছা, ভারত বাংলাদেশ ভিসা, ভারতকে ভিসা পরিষেবা পুনর্বহাল করতে হবে মোদী সরকারের কাছে বাংলাদেশের আবেদন। দ্বিপাক্ষিক সম্পর্ক কি উন্নত হবে? দ্য ডেইলি স্টার জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করতে ভারতকে আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান। জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রশ্নোত্তর পর্ব পেশ করেন। ইকবাল জানতে চান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং ভারত বাংলাদেশিদের পর্যটন বা ব্যবসায়িক ভিসা বন্ধ করেছে কিনা। তিনি ভ্রমণ ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সহজ করার জন্য গৃহীত পদক্ষেপের সম্পর্কেও তথ্য জানতে চান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তিনি সম্প্রতি একটি শুভেচ্ছা সফরে ভারতে সফর করেন। সেখানে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া
স্বাভাবিক করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। আশা করা যায় এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এই চিঠিটার একটা অংশ ওই চিঠিতে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া দিয়ে বলা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে সাম্যতার ভিত্তিতে অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সম্পর্ক এবং শক্তিশালী জনগণের মধ্যে সম্পর্কের সূচনা করা, এই যে যে লাইনটা আপনারা বলছেন সেই লাইনটা তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে বলা হচ্ছে যে আপনারা একের পর এক হিন্দু নির্যাতন এবং ভারত বিরোধী কথাবার্তা, ভারতকে অপমান, ভারতের জাতীয় পতাকাকে অপমান, আমাদের দেশ এটা সহ্য করবে না, আমাদের নাগরিকরা সহ্য করবে না। ফলে সম্পর্কের যদি সত্যি উন্নয়ন করতে হয় তাহলে হয় চিন্ময় প্রভুকে মুক্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করুন, অথবা কাউন্সিলর অ্যাক্সেস দিন। আপনারা নিজেরাই উকিল হচ্ছেন, নিজেরাই জাজ হচ্ছেন। ভারতবর্ষের একজন হিন্দু, যিনি বাংলাদেশি নাগরিক, ভারতীয় হিন্দু, বাংলাদেশি নাগরিক, সবই তো হিন্দু ছিল, তারপরে সব কনভার্টেড হয়েছে। যারা কনভার্টেড হননি তারা ওখানে হিন্দু রয়েছেন। তাকে আটকে রেখে দিয়ে আপনারা সাম্যতা, সমতা, সমঝোতার কথা বলেন, এটা কি করে হয়? কাউন্সিলর অ্যাক্সেস যদি না দেন অথবা মুক্তি দিয়ে যদি না দেন তাহলে ভারতবর্ষ কোনো সমঝোতার পথে যাবে না। আর ভিসা আপনাদের কিসের দরকার এত? সারা দিন যে এই যে ভারত বিরোধী কথাবার্তা বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলে আবার ভিসার অ্যাপ্লাই করেন কেন? ভারত তো আপনাদের চায় না। এই যে যারা দেশদ্রোহী আছে, ভারত বিরোধী আছে, তাই তো ভারত চায় না। আপনারা ভিসার জন্য এত লাফালাফি করেন কেন? ভিসা পেলে মানে হাতে একটা স্বর্গ পেয়ে গেলেন, অথচ ভারতবর্ষ থেকে ফিরে গিয়েই চিকিৎসা নিয়ে ঘোরাঘুরি করে কেনাকাটা করে আপনারা তারপরে গিয়ে ভারতবর্ষকে আবার গালি দেবেন। ভারতবর্ষ থেকে চাল নেবেন, ডাল নেবেন, তেল নেবেন, নুন নেবেন, সব নেবেন, কাঁচা লঙ্কা নেবেন, সবজি নেবেন, সব নেবেন, নিয়ে আবার ভারতবর্ষকে আবার গালি করবেন। আপনারা হয়ে গেছেন একটা মানে অকৃতজ্ঞ জাতি, সমগ্র জাতি নয়, ওই কিছু অংশ তারা হচ্ছে অকৃতজ্ঞ। বাংলাদেশের 90% মানুষ কিন্তু ভারতবর্ষের পক্ষে আছে বলে ভারতবর্ষ এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছে। আর আপনারা যে ভাবছেন না গঙ্গা চুক্তি হয়ে যাবে, তিস্তা জলবন্টন চুক্তি হয়ে যাবে, একটাও হবে না, একটাও হবে না। পাকিস্তান এখন শুখা মরশুমের জন্য পাকিস্তান কি করেছে? এই যে WTO বন্ধ করে দিয়েছে, এটা আপনার ওদের যে জল বন্ধ করে দিয়েছে, তার জন্য ওরা UNGA তে গেছে। UNGA থেকে ঘোড়ার ডিম কি হবে? UNGA কে ভারত বগল দাবা করে ফেলে রেখে দিয়েছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে গেছে। তা ভারতবর্ষ বলেই দিয়েছে, এবারে যদি আমাকে বলা হয় যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আমার সদস্যপদ দেওয়া হচ্ছে, আমি নেব না। কারণ ওটা কোনো অর্থ নেই, অর্থহীন। ওটা আমেরিকার কথায় উঠে বসে, যেটা শেখ হাসিনা বলেছিলেন। ওই মহিলা কিন্তু অনেক দূরদর্শী। তিনি যা চিনেছেন এই পৃথিবীকে, এই আমেরিকাকে, আপনাদের মধ্যে এরকম বাংলাদেশি একজনও জন্মায়নি। আজ শেখ হাসিনা যদি এই দেশে থাকতেন তাহলে দেশটার অনেক উন্নতি হয়েছে। কত দূরদর্শী ছিলেন। ওই পরমাণু চুল্লি তখন উনি করেছিলেন, তখন আপনারা কত বিরোধিতা করেছিলেন পরিবেশ নষ্ট হয়ে যাবে বলে।
আপনারাই তো বিরোধিতা করেছেন, আজকে ধেই 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 করে নাচছেন কি না আমাদের পরমাণু চুল্লিতে একেবারে পরে নিউক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা বিদ্যুৎ পাবো 60 বছরের জন্য আমরা নিশ্চিন্ত। এটা ভেবেছিলেন উনি কত আগে। ওই জন্য আমি বলি যে ওনার মতো দূরদৃষ্টি সম্পন্ন মহিলা আপনাদের দেশে আর জন্মায়নি, জন্মাবেও না।